সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। টানা ষষ্ঠ দিনের মতো ইসরায়েলে আঘাত হেনেছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3-র আওতায় মঙ্গলবার দিবাগত গভীর রাত এবং বুধবার ভোরে সবচেয়ে তীব্রতার সঙ্গে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রেস টিভি। এতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ইরানি সময় রাত 1:30টায় হামলা শুরু হয়। মিডিয়ার উপর ইসরায়েলি সরকারের কঠোর সেন্সরশিপের পরও সামাজিক মাধ্যমে অসংখ্য ভিডিও প্রচারিত হয়েছে, যেখানে গভীর রাতে ইসরায়েলের 3 স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব এবং হাইফার আকাশে বারবার আলোর তীব্র ঝলকানি দেখা গেছে। এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে, যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আক্রান্ত স্থানগুলোর মধ্যে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাও রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিতে বিভিন্ন সংবেদনশীল ও কৌশলগত সামরিক গোয়েন্দা স্থাপনায় ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে। কিছু ইসরায়েলি সংবাদ মাধ্যম বলেছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তথাকথিত হোম কমান্ডের উপর প্রচণ্ড ক্ষুব্ধ, কারণ তারা ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেওয়ার জন্য সময়মতো সাইরেন পাননি। একটি ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেল ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ভিডিও শেয়ার করে লিখেছে, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া ইন্টারসেপ্টরের সংখ্যা দেখুন এবং গণনা করুন। ভিডিও শেষে আপনি দেখতে পাবেন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে লক্ষ্যবস্তুতে বারবার আঘাত এনেছে। খবরে বলা হয়, বুধবার ফজরের নামাজের সময় ক্ষেপণাস্ত্রগুলো অধিকৃত পশ্চিম তীরের আকাশের উপর দিয়ে যাচ্ছিল। তেল আবিব ও হাইফার দিকে ইরানি ক্ষেপণাস্ত্রের যাত্রা দেখে উল্লাসে ফেটে পড়েন ফিলিস্তিনি মুসল্লিরা। ইসরায়েলের সংবাদপত্র ইয়েদিওথ আহরনোত এক প্রতিবেদনে লিখেছে, ইরানি হামলার সর্বশেষ ধরন ছিল অস্বাভাবিক। বিস্ফোরণের শব্দ ছিল বিকট, আগের হামলাগুলোর চেয়ে একেবারেই আলাদা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলছে, তারা বুধবার দিবাগত রাতে এবং বুধবার ভোরে অভিযানের একাদশ স্তরে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-1 নিক্ষেপ করেছেন। 2024 সালের 1 অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখনও তারা বেশ কয়েকটি ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র ছুড়েছিলেন। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। 2023 সালে ফাত্তা ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের বিধ্বংসী বলে উল্লেখ করেছে। এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল 400 সেকেন্ডে তেল আবিবে। অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে এমন গতিতে আঘাত হানতে পারে যে বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারে না, এমনকি সাড়া দেওয়ার আগেই তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝপথে দিকও পরিবর্তন করতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তারা বলেন, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো বিশেষভাবে ইসরায়েলের সেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে, যেখান থেকে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল। তাদের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হামলা নিরবিচ্ছিন্ন, জটিল, বহু স্তর বিশিষ্ট এবং ধাপে ধাপে চলতে থাকবে। আমরা সেই বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছি যেখান থেকে ইহুদিরা ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছিল। এর আগে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছিল, ইরান মঙ্গলবার 10ম ধাপে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব সহ গোটা ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। বুধবার সকালেও ইসরায়েলের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র দেখতে পেয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। খবরে বলা হয়, এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র কিংবা ধ্বংসাবশেষ সরাসরি জেরুজালেম এবং বৃহত্তর তেল আবিব অঞ্চলে আঘাত এনেছে। ইরানের হামলায় ইসরায়েলের একটি পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত 20টি গাড়ি পুড়ে গেছে। অন্যদিকে ইসরায়েলও তেহরানে পাল্টা হামলার কথা জানিয়েছে। এমন সময় এই পাল্টা হামলা হলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের আকাশের উপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের কয়েকবার হুমকির পর মুখ খুলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। সামাজিক মাধ্যমে মঙ্গলবার রাতে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক নাম। ট্রাম্পের হুমকির পরও আয়াতুল্লাহ আলী খামেনি পুনর্ব্যক্ত করেন, ইরান ইসরায়েলি হামলার কঠোর প্রতিশোধ নেবে। ইরানের সর্বোচ্চ নেতা এক্সে ইংরেজিতে লেখেন, সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। এর আগে ইরানের সর্বোচ্চ নেতার দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেন, আমরা সঠিকভাবে জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু নিরাপদ। আমরা তাকে বের করে আনবো না, অন্তত এখনই না। কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে। এরও কিছুক্ষণ আগে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আনকন্ডিশনাল সারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণ। কিন্তু যুদ্ধ দৃঢ়ভাবে অব্যাহত রাখার ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে দেশটি। বিবৃতিতে বলা হয়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে যার প্রভাব ইসরায়েল সহ পুরো বিশ্বেই পড়বে। রাশিয়া আরও বলছে, আমরা ইসরায়েলি নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে IAEA এর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা বন্ধ করুন। বিবৃতিতে কিছু পশ্চিমা দেশ সুযোগ সন্ধানী আচরণ করছে বলে অভিযোগ করা হয়, তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসে এক বৈঠক হওয়ার কথা। সাক্ষাৎকালে ট্রাম্প ও মুনির একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন, তবে পুরো বৈঠকে গণমাধ্যমের কাউকে উপস্থিত থাকতে দেওয়া হবে না। জেনারেল মুনির 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ট্রাম্পের সঙ্গে তার এই সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল। তাদের মধ্যে এমন এক সময় সাক্ষাৎ হচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ক্রমবর্ধমান উত্তেজনা অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জেনারেল মনির গত মে মাসের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ হোসেইন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন। গত 13 জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘেরি নিহত হন। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির যুক্তরাষ্ট্র ভিত্তিক অংশীদার CBS নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। সূত্রগুলো বলছে, এই বিষয় নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ ব্যাপারে এখনও পূর্ণ ঐক্যমতে পৌঁছাতে পারেননি। এক সিনিয়র মার্কিন কূটনীতিক সম্প্রতি TRT ওয়ার্ল্ডকে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। ওই কর্মকর্তা বলেন, এ নিয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্তটা আমাদের নয়, হোয়াইট হাউস নেবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান উত্তেজনা তুঙ্গে উঠতে থাকায় মার্কিন আইন প্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বাধা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এর পেছনে মূল লক্ষ্য একটি বিস্তৃত যুদ্ধ এড়ানো। এই পদক্ষেপ এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে এবং আগে থেকেই মোতায়েন কিছু বিমান বহরের মিশন বাড়াচ্ছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের একজন জানিয়েছেন, নতুন করে মোতায়েনের মধ্যে রয়েছেন F-16, F-22 ও F-35 যুদ্ধবিমান। এই প্রেক্ষাপটে কংগ্রেসের দুই দল থেকেই বেশ কয়েকজন আইন প্রণেতা ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করার উদ্যোগ নিয়েছেন। ক্যান্টাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেছেন, যাতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে চাইলে ট্রাম্পকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এদিকে সিনেটেও একই ধরনের একটি প্রস্তাব পেশ করেছেন ভার্জিনিয়ার ডেমোক্রেট সিনেটর টিম কেইন।
তিনি বলেছেন, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একমাত্র তখনই যুদ্ধ গ্রহণযোগ্য যখন সেটি যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে অপরিহার্য হয়। সেনেটর বার্নি স্যান্ডার্স আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানে হামলা চালিয়েছে যাতে করে চলমান কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষ করে পারমাণবিক সংলাপ বিকল হয়ে যায়। সেনেটর র্যান্ড পলও সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে বলেন, এই যুদ্ধে জড়ানো আমাদের দায়িত্ব নয়। কংগ্রেসম্যান ম্যাসিও এক্সে লিখেছেন, এটা আমাদের যুদ্ধ নয়। কংগ্রেসম্যান ইলহান ওমর এক্সে লিখেছেন, কেউ আমেরিকানদের উপর আক্রমণ করছে না বা করেনি। এখন সময় এসেছে আমেরিকানদের এই যুদ্ধে টেনে আনা বন্ধ করার। এরপরও ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালাতে পারে। তবে প্রায় 60% মার্কিন নাগরিক চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জড়িয়ে পড়ার বিপক্ষে। গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে মার্কিন নাগরিকদের এমন অবস্থানের কথা উঠে এসেছে। জরিপের ফলাফলে দেখা গেছে, মাত্র 16% অংশগ্রহণকারী বলেছেন তারা ইরানে মার্কিন বাহিনীর হামলার পক্ষে, আর 24% বলেছেন তারা এখনও বিষয়টি নিয়ে স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। জরিপে অংশ নেওয়া অর্ধেক মার্কিনীর মতে ইরান যুক্তরাষ্ট্রের শত্রু, আর 25% বলেছেন দুই দেশের সম্পর্ক অবন্ধুসুলভ। ইসরায়েলের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত 3 দিন বন্ধ থাকবে। একই সঙ্গে দেশটির রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের কনসুলার সেবাও এ সময় বন্ধ রাখা হবে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত চলমান থাকার পরিপ্রেক্ষিতে 3 দিনের জন্য দূতাবাস বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে দূতাবাসের কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ইসরায়েল ছেড়ে যেতে বেসরকারি মার্কিন নাগরিকদের সহায়তা করার বিষয়ে এই মুহূর্তে তাদের কোনো ঘোষণা নেই। দূতাবাসের বিবৃতি অনুযায়ী ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলো এখনও বন্ধ আছে। আল জাজিরা জানিয়েছে, ইরানের শুক্রবার শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 240 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 70 জনই নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েলে ইরানি হামলা অন্তত 24 জন নিহত এবং 4 শতাধিক আহত হন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিভিন্ন সংবাদ মাধ্যম ইসরায়েলে হতাহতের আসল সংখ্যা অনেক বেশি হতে পারে বলে উল্লেখ করেছে, কারণ যুদ্ধে নিহতদের সংখ্যা প্রকাশ করা নিয়ে সংবাদ মাধ্যমের উপর বিধি নিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সরকার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।